আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নিরাপত্তা পরিষদের ম্যান্ডেট ছাড়া জাতিসংঘ পর্যটক পাঠায় না। ফয়সাল দুবাই নয় ভারতেই আছে বললেন ডিবি প্রধান। ভারতের সঙ্গে উত্তেজনার প্রভাব অর্থনীতিতে পড়বে না বললেন অর্থ উপদেষ্টা। যোগসু নির্বাচনে ৬৫% ভোট পড়ার আশা প্রধান নির্বাচন কমিশনারের। ৬ দেশ থেকে পরিশোধিত জ্বালানি তেল কিনবে সরকার। কেন্দ্র দখল করতে আসলে প্রতিহত করা হবে বললেন হাসনাত আব্দুল্লাহ। এবার বিস্তারিত। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ। গতকাল সোমবার সংস্থার মহাসচিব অ্যান্তনিও গুতেরেজের মুখপাত্রের কার্যালয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিকের কাছে বাংলাদেশ প্রসঙ্গে ৩টি প্রশ্ন করা হয়। প্রথম প্রশ্নটি ছিল আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। জাতিসংঘ এ নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবে কিনা এমন প্রশ্নের জবাবে মহাসচিবের মুখপাত্র দুজারিক বলেন, সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের ম্যান্ডেট ছাড়া জাতিসংঘ নিজে থেকে কোনো পর্যবেক্ষক পাঠায় না, ফলে আমরা এখন আর এটি করি না। তবে নির্বাচনের ক্ষেত্রে জাতিসংঘ কান্ট্রি অফিস প্রায়ই কারিগরি সহায়তা দিয়ে থাকে। তারা এ ধরনের কোনো সহায়তা দিচ্ছে কিনা তা আমি আপনাদের জেনে জানাতে পারি। স্টিফেন দুজারিকের কাছে দ্বিতীয় প্রশ্ন ছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর পর দেশে ফিরেছেন। গণতন্ত্রে বাংলাদেশের উত্তরণের পটভূমিতে তার এই ফিরে আসাকে আপনারা কিভাবে দেখছেন? জবাবে মুখপাত্র বলেন, আমি সংবাদ বিশ্লেষণ করি না, খবর বিশ্লেষণ সাংবাদিকদের কাজ। আমরা শুধু বাংলাদেশের জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষা এবং অবাধ মতপ্রকাশের মাধ্যমে যে নির্বাচন হবে তাকে সব উপায়ে সমর্থন দিয়ে যাব। এদিকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে প্রতিক্রিয়া জানতে চাইলে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, তার মৃত্যুতে আমরা স্বাভাবিকভাবেই তার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। জুলাই বিপ্লবী ও ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারী ফয়সাল করিম মাসুদ ভারতেই আছে বলে জানিয়েছেন গোয়েন্দা বাহিনীর প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার চার্জশিট দাখিল বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য দেন তিনি। সম্প্রতি ফয়সাল করিমের দুটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওর মাধ্যমে ফয়সাল দাবি করেন বর্তমানে তিনি দুবাইয়ে অবস্থান করছেন। হাদির হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতা নেই, কিন্তু হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে হাদিকে গুলি করে হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতের মেঘালয়ে পালিয়েছেন ফয়সাল ও তার সহযোগী আলমগীর শেখ। ফয়সালের ভিডিওগুলো সত্য নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি তা নিয়েও বিভ্রান্তি দেখা দেয়। ফয়সাল আসলেও দুবাইয়ে অবস্থান করছেন কিনা তা নিয়েও জনমনে প্রশ্ন ওঠে। ডিএমপি মিডিয়া সেন্টারে ডিবি প্রধানকে সাংবাদিকরা প্রশ্ন করেন, আসামি ফয়সালের ভিডিও বার্তাটি সঠিক কিনা। উত্তরে তিনি বলেন, ভিডিও বার্তাটি সঠিক, তবে অবস্থান দুবাই নয়, আমরা তদন্তে পেয়েছি সে ভারতে আছে। হাদি হত্যাকাণ্ডে এখন পর্যন্ত কতজনকে গ্রেফতার করা হয়েছে জানতে চাইলে পুলিশের এই উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, আমরা ১৭ জনের নামে চার্জশিট দিয়েছি। এর মধ্যে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে, ৫ জন পলাতক রয়েছে। হাদিকে গুলি করা ফয়সাল করিম মাসুদ, মোটরসাইকেল চালক আলমগীর শেখ, তাদের পালাতে সহায়তা করা মানব পাচারকারী ফিলিপ স্নাল, হত্যার নির্দেশদাতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি ও ফয়সালের বোন জেসমিন। তিনি বলেন, এখন পর্যন্ত তদন্তে পাওয়া গেছে হাদি হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী পল্লবীর সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি। এরপর যদি আর কারো সংশ্লিষ্টতা পাওয়া যায় তাহলে সম্পূরক চার্জশিট দেওয়া হবে। ডিবি প্রধান বলেন, শরীফ ওসমান হাদি বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক অঙ্গনে একজন অতি পরিচিত ব্যক্তিত্ব ছিলেন। ২০২৪ সালের ১২ ডিসেম্বর জুমার নামাজের পর বিজয়নগর এলাকায় গণসংযোগের জন্য যাওয়ার সময় আক্রান্ত হন শরীফ ওসমান হাদি। সে সময় তিনি রিকশায় ছিলেন। পেছন থেকে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্তের একজন তাকে গুলি করে। গুলিটি হাদির মাথায় বিদ্ধ হয়। গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করা হয়। পরে ১২ ডিসেম্বর রাতেই তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর ২ দিন পর এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর গত ১৮ ডিসেম্বর হাদির মৃত্যুর খবর আসে। ভারত ও বাংলাদেশের মধ্যকার বর্তমানে যে উত্তেজনা চলছে তার কোনো প্রভাব দেশের অর্থনীতিতে পড়বে না বলে উল্লেখ করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, অর্থনীতি বিষয়ে ভারতের সঙ্গে এটা নিয়ে কোনো সমস্যা হবে না, ক্রয় বিক্রয় এটা স্বাভাবিক আছে। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
তিনি বলেন, মুস্তাফিজকে নিয়ে যেটা ঘটেছে সেটা দুঃখজনক। শুরুটা কিন্তু বাংলাদেশ করেনি। একজন ভালো বিখ্যাত প্লেয়ার খেলতে যাবে, দয়া দাক্ষিণ্য করে তাকে নেওয়া হয়নি। হঠাৎ বন্ধ করে দেবে, এটা অপ্রত্যাশিত এবং দুঃখজনক। এটা দুই দেশের কারোরই জন্য ভালো নয়। তবে ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক টানাপোড়েনের কোনো প্রভাব দেশের অর্থ বাণিজ্যে পড়বে না। এই বিষয়ে রাজনৈতিক প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমার মনে হয় এখানে ইমোশনাল বিষয় কাজ করছে। দুই পক্ষই এটা বিবেচনা করবে। আমরা চাই না সম্পর্কের হ্যাম্পার হোক। অর্থ উপদেষ্টা বলেন, মুস্তাফিজ একজন সেরা খেলোয়াড়, সবাই স্বীকার করে, তারাও স্বীকার করে। এ ধরনের অ্যাকশন কেউ যদি শুরু করে তাহলে রিঅ্যাকশন হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জকসু নির্বাচনের প্রধান কমিশনার অধ্যাপক মোহাম্মদ মোস্তফা হাসান বলেছেন, আমরা আশা করছি মোট 65% ভোট কাস্টিং হবে। মঙ্গলবার দুপুরে জকসু নির্বাচনের ভোটের পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। জকসু নির্বাচনের প্রধান কমিশনার বলেন, এখন পর্যন্ত পরিবেশ যথেষ্ট ভালো। যেহেতু ক্যাম্পাস ছোট আর প্রথমবার নির্বাচন হচ্ছে, তাই কিছু টুকটাক সমস্যা হয়েছে। বাহিরে কিছু ঘটনা ঘটেছে, ভিতরে তেমন কোনো ঝামেলা হয়নি। সবকিছু মিলিয়ে ভোটের পরিবেশ নিয়ে আমরা সন্তুষ্ট। বিশ্বের 6টি দেশের 7 রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে G2G মেয়াদী চুক্তির আওতায় পরিশোধিত জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলতি বছরের জানুয়ারি থেকে জুন সময়ের প্রিমিয়াম ও রেফারেন্স প্রাইস অনুযায়ী এই ক্রয় প্রস্তাব দেওয়া হয়। মঙ্গলবার অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। বৈঠক সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের প্রেক্ষিতে বিভিন্ন দেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে G2G মেয়াদী চুক্তির আওতায় পরিশোধিত জ্বালানি তেল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে 10,826 কোটি 11 লাখ টাকা। সুপারিশ করা দরদাতা প্রতিষ্ঠানগুলো হলো চীনের পেট্রো চায়না ও ইউনিপেক, ভারতের IOCL, থাইল্যান্ডের OQT, আরব আমিরাতের ENOC, ইন্দোনেশিয়ার BSP ও মালয়েশিয়ার PTLCL। এছাড়াও বৈঠকে মসুর ডাল, সার ও সয়াবিন তেল আমদানির অনুমোদন দেওয়া হয়। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনে 10 দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এবার আপনারা কেন্দ্র পাহারা দিবেন, কেন্দ্র দখল করতে আসলে তাদেরকে প্রতিহত করবেন। মঙ্গলবার সকালে দেবিদ্বারের জাফরগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান হাসনাত আব্দুল্লাহ। আগ্রাসন বিরোধী পদযাত্রার অংশ হিসেবে কুমিল্লার দেবিদ্বারে বিরাল্লা এলাকায় এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ভোট তাদের বিরুদ্ধে দিবেন যারা দুর্নীতি করে, টেন্ডারবাজি করে, মামলাবাজি করে। ইনসাফের জন্য, দুর্নীতি ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থানের জন্য এবার আমরা ভোট দেব। হাসনাত আব্দুল্লাহ বলেন, এবার আমরা টাকার কাছে বিক্রি হব না। যে টাকা নিয়ে আসবে তাদেরকে আমরা প্রত্যাখ্যান করব। নেতা একদিন ভোটারদের পিছনে ঘুরে 1000 টাকা নিয়ে, আর ভোটাররা 5 বছর টাকা নিয়ে ঘুরে নেতার পেছনে। এর আগে সকালে দেবিদ্বারের জাফরগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান হাসনাত। এ সময় ভোটারদের সাথে কুশল বিনিময় করেন তিনি। এ সময় জামায়াত ও এনসিপি নেতারা উপস্থিত ছিলেন। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।